বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 23শে নভেম্বর, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনার জন্য এসেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আপনাদের এই অনুরোধের যে স্টক রয়েছে সেই আলোচনা শুনবেন। তো আমরা গত দিনের যে আলোচনা দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই সেই আলোচনাগুলো শুনেছেন। তো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাকে শোনেন নিয়মিত আমি তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভালোবাসা আপনারা পেয়েছেন। আমিও আপনাদের ভালোবাসায় সিক্ত। একই সঙ্গে আমি চাইবো যে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার আলোচনা শুনবেন, এবং আপনাদেরও যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করব, এবং আমরা একটু ফাইন ফুডস নিয়ে আলোচনা করি। ফাইন ফুডস নিয়ে আমার কাছে অনেক অনুরোধ এসেছে। ফাইন ফুডস এর বর্তমান কি অবস্থায় আছে আমরা একটু দেখে আসি। এটি ফুড সেক্টরের একটি ভালো শেয়ার, আমরা সকলেই জানি। তো গত দিন আমরা শেয়ারটির নেগেটিভ দেখেছি 70 পয়সা, অর্থাৎ বৃহস্পতিবারে শেয়ারটি 214 টাকায় ক্লোজ হয়, এবং এই শেয়ারটির যে হাই সেটি আমরা দেখেছিলাম 221 টাকা। অর্থাৎ শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু শেয়ারটি তার সে হাই সেটা কিন্তু ধরে রাখতে পারেনি। অর্থাৎ শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসার জন্য আমি বলবো যে ডাউন ট্রেন্ডে আসার জন্য সে প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে, কারণ শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু অনেক উপরে 82.39, এবং পি রেশিও সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনি বা আমরা যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছি, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে শেয়ারটির যে প্রাইস, অর্থাৎ আমরা যদি 28শে নভেম্বর এই দিকে একটু খেয়াল করি, যে শেয়ারটির কিন্তু প্রাইস ছিল 152 টাকা, এবং গতকাল অর্থাৎ 21শে নভেম্বর, এক মাস হয়নি, 20শে নভেম্বর এক মাস হয়নি, অর্থাৎ 20 দিন এর মাথায় বা 21 দিনের মাথায় শেয়ারটির কিন্তু হাই ছিল 216 টাকা। তো আর আজকের গত বৃহস্পতিবারে যে ক্লোজ সেটিও কিন্তু আমরা হাই দেখেছিলাম 221 টাকা এবং ক্লোজ হয়েছে 214 টাকা। তো শেয়ারটির আরএসআই এর মাথা আপনারা দেখতে পাচ্ছেন যে মাথাটা কিন্তু এখানে বাঁকা হয়ে আসছে, অর্থাৎ শেয়ারটির আরএসআই ডাউন ট্রেন্ডে আসবে এবং সে তার প্রাইজের যে কারেকশন সেটি করবে, সেটার একটা নির্দেশনা কিন্তু সে দিয়েছে। এই শেয়ারটির আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছি, এবং এখান থেকে সাধারণ বিনিয়োগকারীরা যারা বিনিয়োগে ছিলেন তারা কিন্তু ভালো প্রফিট টেকিং করেছে। এই শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু পজিটিভ, আমরা সকলেই জানি। তো আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটির একটি কারেকশন আমরা আগামী দিনগুলোতে দেখব, অর্থাৎ আগামীতে শেয়ারটির একটি কারেকশন শেষ করে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, যেহেতু শেয়ারটির ইএস পজিটিভ এসেছে। এছাড়াও এই শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা সেটিও কিন্তু 1,40,00,000, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে মাত্র 65 লক্ষ শেয়ার। এবং এই শেয়ারটি যে হাই 52 সপ্তাহের হাই সেটি কিন্তু সে রিসেন্ট ক্রিয়েট করছে আজকে, অর্থাৎ এই বৃহস্পতিবারে 221 টাকা।
তো আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির যে অবস্থাতে আছে সেখানে শেয়ারটি আমরা হয়তো 196 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো কারেকশন মোডে, এবং 196 থেকে 184 টাকা এই পর্যন্ত শেয়ারটি তার কারেকশন কমপ্লিট করবে, এবং পরবর্তীতে যে সামনে রেকর্ড ডেট ডিসেম্বরের 1 তারিখে, এই রেকর্ড ডেটে শেয়ারটি তার ক্যাশ ডিভিডেন্ডের যে ডিক্লারেশনের কারণে লেনদেন বন্ধ থাকবে। তার পরবর্তী সময়ে শেয়ারটি হয়তো আর একটু কারেকশন দিবে, তবে সেই কারেকশনটা মানে দুই দিন কারেকশন দিল, একদিন বাড়লো, একদিন কারেকশন দিল, 2 দিন বাড়লো, এইভাবে আগাবে সামনের দিকে, এবং তার 3 থেকে 4-5 দিন পরে শেয়ারটি কিন্তু সেই আগের যে ধারা, অর্থাৎ এই ধরনের যে মুভমেন্ট, এই মুভমেন্ট কিন্তু সে ডাব্লু প্যাটার্ন আকৃতিতে মাঝে মাঝে দিবে, এবং এই শেয়ারটি কিন্তু সেভাবেই সামনের দিকে যাচ্ছে। এই ফাইন ফুডস, এই শেয়ারটিতে আমরা ভালো ভলিউম দেখেছি গত 2 দিন আগে। তো এই ভলিউমটাও যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন হবে। তবে শেয়ারটির যে অ্যাভারেজ ভলিউম সেটি কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ 1,36,000 সামথিং কিন্তু শেয়ারটির অ্যাভারেজ ভলিউম। সেখানে কিন্তু গত দিনের শেয়ারের ভলিউম হয়েছে ভালো 4,32,000, এবং বৃহস্পতিবারও শেয়ারটির ভলিউম হয়েছে কিন্তু 5 লক্ষ। তো সবকিছু মিলিয়ে শেয়ারটিতে আপনারা নজর রাখবেন। তবে এই মুহূর্তে আমি শেয়ারটির এন্ট্রি জোন বলতে পারবো না, এ কারণে এটি শেয়ারটির প্রফিট টেকিং জোন, অর্থাৎ এইখানে এন্ট্রি জোন না, অর্থাৎ 196 থেকে 184 এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিলে আপনারা এখান থেকে আগামী দিনেও হয়তো প্রফিট টেক করতে পারবেন। এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। তো প্রিমিয়ার ব্যাংকের যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে তার প্রাইস 9 টাকা 30 পয়সা, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় সে আজকে দিন শেষ করেছে। এবং প্রাইম ব্যাংক নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। আমার সম্মানিত সাধারণ বিনিয়োগকারী যে ভাই আমাকে বলেছেন, নিশ্চয় আপনি এই বিষয়টা দেখেছেন হয়তো যে আমি আলোচনা করেছি, তারপরেও আপনি বলেছেন, তাই আসলে বারবার রিকোয়েস্ট করার কারণে আমি আসলে বাধ্য হয়ে অনেকটা করলাম। প্রিমিয়ার ব্যাংক নিয়ে আসলে তেমন কোনো আলোচনা নাই। এটি বেশ কয়েকদিন আগেও আমি আলোচনা করেছি, এবং এটি আজ 3-4 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আনচেঞ্জড অবস্থাতে সে দিন শেষ করে, অর্থাৎ 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটির লেনদেন হয়। তার কোনো প্রাইস অ্যাকশন হয় না। বেশ কিছুদিন ধরে সে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ 10 পয়সা বাড়ে, 10 পয়সা কমে, 10 পয়সা বাড়ে, 10 পয়সা কমে, এই অবস্থাতেই শেয়ারটি যাচ্ছে। তো এই শেয়ারটির আপনার যে বাই রেট সেটি তো আমাকে বলেছেন। তো আসলে এই জন্য আপনাকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই এই মুহূর্তে। আর যেহেতু ক্যাশ পেয়েছেন 12.5% গত বছরের, এই বছরে যেটি দিয়েছে, তো এই ক্যাশটা খেতে থাকেন। আর যদি ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসে, যে কোনো মুহূর্তে মুভমেন্ট আসবে, এটা আমরা সকলেই ধরে রাখি, কিন্তু আসলে আসে তো না ঠিক মতো, তাই না? তো আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান যে অবস্থা সেটি এইরকমই চলতে থাকবে হয়তো কিছুদিন, এবং ব্যাংকিং সেক্টরের যদি আপ ট্রেন্ড আসে, মুভমেন্ট আসে, তাহলে শেয়ারটিতে আপনি যে 12 টাকা উপরে বাই রয়েছে সেখান থেকে হয়তো বের হতে পারবেন। তবে এখন আপনাকে ওই আপ ট্রেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। আর ইপিএস এগুলো তো গত দিনেই বলেছি, এইগুলো একটু দেখে নিয়েন। এই মুহূর্তে আসলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে আমার কাছে তেমন ভালো কোনো নিউজ নাই।
আপনি লক্ষ্য রেখেন, আমিও লক্ষ্য রাখবো এই বিষয়টা। তবে শেয়ারটি ভালো, এটা স্বীকার করতে হবে। এই শেয়ারটি কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর, এবং আগামীতেও শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দেবে বলে আমরা প্রত্যাশা করি। এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি 14 টাকা 80 পয়সা এবং ইয়ারলি লো 9 টাকা। তো এই হচ্ছে মূলত প্রিমিয়ার ব্যাংক নিয়ে আলোচনা। এরপরে যমুনা ব্যাংক নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করি। যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের অবস্থা আপ ট্রেন্ডে ছিল। যমুনা ব্যাংক এখন বর্তমান অবস্থা 19 টাকা 40 পয়সা। এই যমুনা ব্যাংক নিয়েও আলোচনা হয়েছে, তো যমুনা ব্যাংক নিয়েও খুব বেশি আলোচনা নাই। যমুনা ব্যাংকের যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 19 টাকা, এই লেভেলে হয়তো আমরা ব্যাংকে দেখতে পাবো। এবং 19 টাকার যে সাপোর্ট সেটিকে যদি ব্যাংক রেসপেক্ট করে, তাহলে এইখান থেকে হয়তো আবার সেই 19 টাকা 50 পয়সা পর্যন্ত ব্যাংকটি আপ ট্রেন্ডে যাবে। আজকে কিন্তু তার ভলিউম খুব ভালো না, অর্থাৎ 18 লক্ষ ভলিউম করেছে বৃহস্পতিবারে, এবং তার যে লো ছিল, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 11ই নভেম্বর তার যে লো ছিল 17 টাকা, মানে ক্লোজ ছিল 17 টাকা 80 পয়সা। সেখান থেকে কিন্তু উনি এই যমুনা ব্যাংক কিন্তু 19 টাকা 90 পয়সা হাই তৈরি করে, অর্থাৎ এই 19 টাকা 90 পয়সা যে হাই, সেটা সেই দিন আমরা দেখতে পাচ্ছি সেটার কিন্তু ভলিউম বেশ ভালো। অর্থাৎ এই ভলিউমে কিন্তু এই ভলিউমে কিন্তু প্রাইস, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরে প্রাইজের যে আমি বলবো যে কি বলে এটাকে, প্রফিট টেকিং এ ধরে নিই যে প্রফিট টেকিং কিন্তু হয়েছে। তো এখন যেটা হবে যে আগামী দিনে 19 টাকা 20 পয়সা আসবে, এবং 19 টাকা 20 পয়সার পরে যদি সেটা সাপোর্টকে রেসপেক্ট করে তাহলে ভালো, না হলে 18 টাকা 80 পয়সা এই পর্যন্ত তার আপাতত গন্তব্য। এই গন্তব্যকে রেসপেক্ট করে শেয়ারটি আবার তার আপট্রেন্ড কন্টিনিউ করবে, এবং এই শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড কিন্তু ভালো দিয়েছিল এবং স্টক ডিভিডেন্ডও ভালো দিয়েছিল, এবং টোটাল শেয়ার সংখ্যা যে অন্যান্য ব্যাংকের রয়েছে তার থেকে কিন্তু এই যমুনা ব্যাংকের ইটা যথেষ্ট পরিমাণে ভালো, এবং ন্যাপটাও খুবই ভালো। তাছাড়া শেয়ারটির যে ইপিএস, কোয়ার্টারলি ইপিএস, সেটাও কিন্তু পজিটিভ। এছাড়াও পি রেশিওটাও খুবই ভালো। তো যমুনা ব্যাংকে ইনভেস্ট করার জন্য খুবই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না, এবং এখান থেকে এই যমুনা ব্যাংক আপট্রেন্ড গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে যদি সে ভলিউম পায় এবং ব্যাংকিং সেক্টর যদি একটু মুভমেন্টে আসে, তাহলে কিন্তু যমুনা ব্যাংক আমরা মুভমেন্ট দেখতে পাবো। আমরা যে ব্যাংকগুলোকে একটু সচরাচর পারফর্ম করতে দেখি সেক্টরের, তার মধ্যে কিন্তু যমুনা ব্যাংক অন্যতম। যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই সব ব্যাংক কিন্তু রয়েছে। হ্যাঁ, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু পারফর্ম করে। তো এই ব্যাংকগুলোর দিকে নজর রাখলে ভালো হবে। এই মিডল্যান্ড ব্যাংক যেমন এখন করতেছে, তো এই ব্যাংকগুলোর দিকে নজর রাখলে ভালো হবে। এই ব্যাংকগুলোতে ইনভেস্ট করে রাখলেও, দীর্ঘমেয়াদী ইনভেস্ট করে রাখলেও কিন্তু ক্যাশ, স্টক, এবং যখন প্রাইস আপ হয় সেখান থেকে কিন্তু প্রফিট টেক করার খুব ভালো সুযোগ থাকে। তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং যমুনা ব্যাংক নিয়ে এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আরেকটি ব্যাংক নিয়ে আলোচনা করব। আসলে ব্যাংকের রিকোয়েস্টটা বেশি আসছে, প্রাইম ব্যাংক। তো প্রাইম ব্যাংকের, হ্যাঁ, প্রাইম ব্যাংকের যে বিষয় সেটিও আজকে নেগেটিভ, অর্থাৎ বৃহস্পতিবারে যে নেগেটিভ সেটি আমি বলতেছি আর কি। প্রাইম ব্যাংক যে প্রাইস 23 টাকা 30 পয়সা, তো সরি, এখানে নেগেটিভ ক্যান্ডেল সে তৈরি করছে, বাট 20 পয়সা তার প্রাইস অ্যাকশন হয়েছে। এই প্রাইম ব্যাংক এই ক্যাটাগরির একটি ব্যাংক, এবং এই ব্যাংকের যে ইপিএস,
এই ব্যাংকের যে ইপিএস সেটি কিন্তু ভালো। ফার্স্ট কোয়ার্টার বলি, সেকেন্ড কোয়ার্টার বলি, থার্ড কোয়ার্টার বলি, সেটা কিন্তু খুবই ভালো এবং তার যে পি রেশিও সেটিও ভালো। ইপিএস, ন্যাব, তারপরে যে ক্যাশ ডিভিডেন্ড সেটি মানে সবকিছু মিলিয়ে প্রিমিয়ার ব্যাংকের যে অবস্থা সেটা নিঃসন্দেহে ভালো, যেহেতু এই শেয়ারটি ন্যাব ভালো এ ক্যাটাগরির একটি ব্যাংক। বর্তমানের যে ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, তার মধ্যে কিন্তু এই প্রিমিয়ার ব্যাংক আমরা দেখেছি কিন্তু প্রাইস অ্যাকশন হতে 1 টাকা 2 টাকা ছোট ছোট গ্যাপ কিন্তু সে তৈরি করেছে। সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর একটা সুযোগ করে দিয়েছে। ইভেন 2 টাকা 3 টাকা পর্যন্ত আমরা এই প্রিমিয়ার ব্যাংকের কিন্তু সরি প্রাইম ব্যাংকের কিন্তু প্রাইস অ্যাকশন দেখেছি। তো এখন যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে প্রাইম ব্যাংকটা আগামী দিনে কেমন করবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রাইম ব্যাংকের আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে এইখান থেকে অর্থাৎ মে মাসের এইখান থেকে এটার কিন্তু প্রাইস আপ হচ্ছে, এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আপনি 23 সালের যে প্রাইস এই মার্চে, হ্যাঁ মার্চের যে প্রাইস সেটা কিন্তু সে লো, অর্থাৎ 15 টাকা 60 পয়সা। আপনি যখন একটা ব্যাংকিং সেক্টরের বা যে কোনো সেক্টরে একটা শেয়ার বাই করবেন, আপনাকে এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। হ্যাঁ, দেখেন এই শেয়ারটির কিন্তু লো যেটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 60 পয়সা। তো এই 15 টাকা 60 পয়সার পরে আপনি যদি জুলাইয়ে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি এখানে 18 টাকা বা 19 টাকায় কিন্তু প্রফিট টেক করতে পারতেছেন। আবার দেখেন এখানে সে একটা অবস্থায় থেকে আবার সে অক্টোবরে সে কিন্তু আবার হাই তৈরি করলো এবং সে পূর্বের হাইকে ব্রেক করলো খুব সাকসেসফুলি। ব্রেক করে সে এখানে 22 টাকা 20 পয়সায় একটা 21 টাকা 20 পয়সায় একটা হাই তৈরি করলো। তারপরে আবার সে ডাউন ট্রেন্ডে আসলো। সেই ডাউন ট্রেন্ডটা কোথায়? সেই 18 টাকা 20 পয়সা এই লেভেলে। এবং সেখান থেকে এসে সে কিন্তু একটা হাই তৈরি করলো আপনার জানুয়ারিতে। তাহলে সে কিন্তু 2 মাস 3 মাস পর পরই তারপরে আবার হাই করলো। এভাবে সে একটা সার্কেল মেনটেন করে আবার সে একই লেভেলে, অর্থাৎ এই 20 টাকা, দেখেন এই 20 টাকার থেকে সে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট আমি বলবো না, আবার অনেক অনেক ক্ষেত্রে এটাকে সাইডওয়েজ মুভমেন্ট বললেও ভুল হবে না। সে থাকলো অর্থাৎ 3-4 মাস সে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবার ডাউন ট্রেন্ডে থাকলো, অর্থাৎ ওই সময়টাকে সে কিন্তু প্রায় অর্থাৎ আপনার যে ডিভিডেন্ড সেটি দিল, দেওয়ার পরে সে ডাউন ট্রেন্ডে এসে আবার এবার আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে যেয়ে কিন্তু আবার সে একটু ডাউন ট্রেন্ডে আসছে। তার মানে কি? সে আবার আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই কথাটা বলার জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। অর্থাৎ এই শেয়ারটা আরেকটু কারেকশনে দেবে এবং ছোট্ট কারেকশন আমি বলি, সেই শেয়ারটা হয়তো 23 টাকা 20 পয়সা পর্যন্ত বা 23 টাকা 10 পয়সা বা সর্বনিম্ন 23 টাকা এই লেভেলটাতে কিন্তু প্রাইম ব্যাংক কিন্তু একটা কারেকশন দিবে এবং কারেকশনটা শেষ করেই শেয়ারটাকে কিন্তু আমরা আবার সেই তো 25 টাকার এই লেভেলটাতে কিন্তু আবার দেখতে পাবো। আপনারা এই জিনিসটা একটু মানে বোঝার চেষ্টা করেন যে এটা যাওয়ার সম্ভাবনা কেন কেন এত বেশি বা আমি কেন বলছি। কারণ এই শেয়ারটির যে মুভিং এভারেজ সেটি কিন্তু এই বর্তমান যে ভ্যালুর খুব কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ এটা যখনই হয়ে যাবে তখন এটা সেল সিগন্যাল দিবে। সেল সিগন্যাল দেওয়ার পরে আমরা এই প্রায় এইটা দেখতে পাচ্ছি যে ম্যাকডি সেটিও পাশাপাশি অবস্থান করছে এবং পরবর্তীতে এই শেয়ারটি কিন্তু আস্তে 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 ওই যে কারেকশনে যেটা বললাম যে 23 টাকা পর্যন্ত আসবে, এই কারেকশনটা শেষ করেই কিন্তু এই শেয়ারটি কিন্তু আবার আপ ট্রেন্ডে যাবে এবং আপ ট্রেন্ডে গেলে শেয়ারটি অবশ্যই এই 25 টাকা বা 24 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আসবে। এই হচ্ছে মূলত প্রাইম ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনার সাথে আলোচনা করবো কুইন্স কুইন সাউথ না সরি কুইন সাউথ। এই কুইন সাউথ নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব এবং আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও আরো 2-3টা শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন
কুইন সাউথের যে বিষয় সেটি আমরা যদি একটু দেখি যে আজকে তার প্রাইস আপ হয়েছে মার্কেট নেগেটিভ সত্ত্বেও তার দুটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি এখানে আনইউজুয়াল ভলিউম এবং এই আনইউজুয়াল ভলিউমে শেয়ারটি কেমন করে সেটি এখন মূল লক্ষ্য, কারণ শেয়ারটির আজকে প্রাইস 50 পয়সা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারে বৃদ্ধি পেয়েছে এবং বুধবারেও শেয়ারটির প্রাইস বৃদ্ধি পেয়েছিল 1 টাকা। তো এইখানে এই শেয়ারটির আমরা আজকের যেটা লক্ষ্য করেছি যে শেয়ারটির অর্থাৎ বৃহস্পতিবারে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম যে শেয়ারটির কিন্তু বাই ভলিউম এবং সেল ভলিউম এর মধ্যে শেয়ারটির বাই ভলিউম কিন্তু যথেষ্ট মানে 8,43,000 মতো বাই ভলিউম ছিল। সে কিন্তু সেখানে সেল ভলিউমও কিন্তু ছিল। এই বিষয়টা এখন আপনাকে বুঝতে হবে যে এখানে শেয়ারটি যেহেতু 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 28শে নভেম্বর শেয়ারটির যে রেকর্ড ডেট, হ্যাঁ, এই রেকর্ড ডেটের আগে তার এই ধরনের একটা টেক্সটাইল সেক্টরে এই শেয়ার এবং এই শেয়ারটির একটু প্রাইস অ্যাকশন হবে যেহেতু সে সাধারণ বিনিয়োগকারীদের কিছুই দেয়নি। অর্থাৎ এই শেয়ারটিকে আমরা শুধু এইখানেই দেখবো না, আমরা হয়তো এই শেয়ারটিকে আগামী দিনে হয়তো এই 13 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 40 পয়সা এই লেভেলটাতেও আমরা দেখতে পারি শেয়ারটি, এবং এই শেয়ারটি যেহেতু গতকালকের যে হাই সে তার উপরে ক্লোজ করেছে, অর্থাৎ বুধবার যে হাই ছিল তার উপরে যেহেতু ক্লোজ করেছে সেহেতু আমরা 13 টাকা 40 পয়সাকে দেখবো, কারণ তার এই ক্যান্ডেলটা কিন্তু ভালো না, উপরে শ্যাডোটাও অনেক বেশি এবং শেয়ারটির যেই 25 26 সাথে হ্যাঁ 25 তারিখ পর্যন্ত তার হবে এবং 26-27 স্পট ডেটে লেনদেন চলবে এবং 28 তারিখে তার রেকর্ড ডেট এবং সাসপেন্ডেড, ওই দিনে তার শেয়ারটির কোনো লেনদেন হবে না। তো এর মধ্যে শেয়ারটি 13 টাকা 40 পয়সার উপরে যদি ক্লোজ করে তাহলে হয়তো আমরা শেয়ারটিকে 14 টাকা পর্যন্ত দেখতে পাবো, আর যদি তার নিচে ক্লোজ করে তাহলে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে, কারণ এখানে কিন্তু একটা প্রফিট টেকিং হয়ে গিয়েছে অলরেডি 11 টাকা, আমরা শেয়ারটি 11 টাকা 30 পয়সায় এই লেভেলে কিন্তু শেয়ারটিকে দেখেছিলাম। তো এই কারণে শেয়ারটি আগামী দিনে এই প্রাইস অ্যাকশন হবে এবং এই শেয়ারটি আমি আপনাদেরকে বলি যে এই শেয়ারটির পি রেশিও কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থাতে এই মুহূর্তে নাই। শেয়ারটির ন্যাব ভালো কিন্তু শেয়ারটির ইপিএস কিন্তু ভালো না। সবকিছু মিলিয়ে সব ধরনের কম্বিনেশন রয়েছে শেয়ারটিতে এবং শেয়ারটিতে পাবলিক হোল্ডিংও 5,85,00,000, অর্থাৎ টেক্সটাইল সেক্টরে যে ধরনের পাবলিক হোল্ডিং থাকে শেয়ারটিতে সেই ধরনের পাবলিক হোল্ডিং রয়েছে। তো আশা করি যে এই শেয়ারটি ওই 14 টাকা বা 13 টাকা 40 পয়সা এই লেভেলে যে তারপরে কারেকশন মোডে আসবে। তো এখন আমি সাধারণ যারা বিনিয়োগকারী আমার কাছে যে ভাই জানতে চেয়েছেন যে এই মুহূর্তে বিনিয়োগে আসলে এন্ট্রি নেওয়া যায় কিনা, আসলে এই ধরনের প্রশ্নটাও খুব মানে হাস্যকর আমার কাছে মনে হয়, কারণ এই ধরনের প্রশ্ন এখানে কি এন্ট্রি নেওয়ার জন্য নাকি? এন্ট্রি নিলে আপনি আগে নেননি কেন? আপনি এই যে 29 অক্টোবরে যার লো ছিল এখানে, আপনি সেখানে 10 টাকায় আপনি এন্ট্রি নিতে পারতেন, আপনি এই যে 13ই নভেম্বর এন্ট্রি নিতে পারতেন, ইভেন আপনি 19শে এখন এখানে প্রাইস এখানে হাই, প্রাইস যেখানে তার আর আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, এখান থেকে তার সামনে রেকর্ড ডেট আছে, আপনি যদি এই মুহূর্তে তার কোনো ক্যাশ ট্যাশ কিছু নেই আপনি তাহলে এখানে এন্ট্রি নেবেন কেন? এই ধরনের একটু বুঝে 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 বিনিয়োগ করতে হবে ভাই, হ্যাঁ, একটু বুঝে বিনিয়োগ করবেন তাহলে আপনার শেয়ার থেকে প্রফিট টেকিং না হলেও লসের পরিমাণটা কম হবে। তো এই হচ্ছে মূলত কুইন্স সাউথ টেক্সটাইল মিলস নিয়ে আমার আলোচনা। এরপরে আমি ডিএসএসএল, এটিও টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার, আমি এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো। এটি আজকে আনচেঞ্জড অবস্থায়, এটি হচ্ছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের, এটি আনচেঞ্জড অবস্থায় শেষ হয়েছে এবং এটি প্রাইস আছে 8 টাকা। এই শেয়ারটি নিয়ে কি বললেন, আমি কি বলবো ভাই, এটা তো আনচেঞ্জড অবস্থায় রয়েছে, এখানে তার ভলিউমটা ভালো, ভলিউম পাচ্ছে এখানে 7 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ, একটু ভলিউম আরো বাড়তে হবে এবং এটি ক্যাশ বা বোর্ড মিটিং যেটা সেটা থার্ড কোয়ার্টারের হয়েছে এবং সেটা ইপিএস নেগেটিভ আসছে এবং এই শেয়ারের যে ভ্যালু সেটি ইয়ারলি সেটি আমরা জানি 17 টাকা ছিল এবং এই শেয়ারটির আরএসআই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করছি এবং এই ম্যাকডি সেটি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থায় রয়েছে এবং শেয়ারটি সেল সিনারি দেবে, অবশ্য মুভিং অ্যাভারেজ অনুযায়ী সে দিয়েছে। তো এখানে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে তার প্রাইস অ্যাকশনটা হতে হবে, প্রাইস অ্যাকশন হলে আমি এই শেয়ার নিয়ে কিছু বলতে পারবো, আদারওয়াইজ এখন এই মুহূর্তে এই শেয়ার নিয়ে বলে কারোর রোষানলে পড়তে চাই না। তো শেয়ারটির রেকর্ড ডেট কবে সেটাও আসলে আমি শিওর না। তো শেয়ারটির রেকর্ড ডেট
যদি আম, যদি যতটুকু মানে জেনেছি আর কি 27 নভেম্বরের দিকে হয়তো এই শেয়ারটির একটা বোর্ড মিটিং আছে। তো সেখানে যদি এই শেয়ারটি নিয়ে যদি কোনো কিছু জানা যায়, তাহলে শেয়ারটির নিয়ে যদি কোনো তথ্য পাওয়া যায়, তাহলে শেয়ারটির আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা নিউজ কি সেটা বলা যাবে। তবে এখান থেকে শেয়ারটি লেনদেনে ফিরতে হবে, অর্থাৎ আনচেঞ্জ অবস্থাতে এসে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরেই প্রায় অনেকটা আনচেঞ্জ অবস্থাতেই আছে। আনচেঞ্জ অবস্থাতে তাকে মুক্ত হতে হবে এবং আনচেঞ্জ অবস্থাতে মুক্ত হওয়ার পরে তার 8 টাকা 90 পয়সা এই লেভেলে আসার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে মূলত এই ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এছাড়া এটা নিয়ে ভাই আলোচনা করার মতো কিছু নেই, ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি। এরপরে কেপিসিএল নিয়ে আমার কাছে একজন জানতে চেয়েছেন, আমি কেপিসিএল নিয়ে একটু আলোচনা করব। এই কেপিসিএল আজকে আমরা প্রাইস অ্যাকশন কিন্তু দেখেছি এই খুলনা পাওয়ার কোম্পানির, এবং খুলনা পাওয়ার কোম্পানির এই শেয়ারটির যে আমরা এর আগেও বলেছিলাম, আমার এই চ্যানেলে দেয়া আছে। শেয়ারটির কিন্তু 11 নভেম্বর পরে শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে এবং সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এইখান থেকে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় এবং শেয়ারটি 14 টাকা 50 পয়সা তার হাই তৈরি করে এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে যায় এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি পার হয়েছে। এই রেকর্ড ডেটের পরেই আর কি শেয়ারটির কিন্তু ডাউন ট্রেন্ড এবং এই ডাউন ট্রেন্ড গুলো হয় এবং সেটি হয়েছে। তো মানে এটা খুলনা পাওয়ার কোম্পানির হওয়ার কারণটা কি বলি। এটা তো আমরা আগে কখনো ডিভিডেন্ড বা এই ধরনের, এইবার যে সে ডিভিডেন্ডটা দিল, এটা কি আমরা কেউ প্রত্যাশিত ছিল বা আমরা কেউ ভেবেছিলাম যে সে এই ধরনের ডিভিডেন্ড দিবে? সেই ধরনের ডিভিডেন্ড দিয়ে যখনই বসেছে শেয়ারটিতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরও একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এই জন্য কোম্পানি যদি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে কিন্তু শেয়ারকে সাধারণ বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে ওঠে। দেখা যাচ্ছে তাদের ডিভিডেন্ড নাই, আবার তাদের ইপিএস ভালো না, আবার মার্কেটের যে প্রাইস মুভমেন্ট সেটাও থাকে না, উৎপাদন থাকে না। তো সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা তো একটু, যারা বিনিয়োগে পারদর্শী তারা তো যাবে না, একেবারে বোকা টাইপের মানুষ ছাড়া। তো এটা কিন্তু সে করেছে, অর্থাৎ এই কেপিসিএল কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমি প্রাইস অ্যাকশনে আমার যাই বা না যাই, আমার ইপিএস নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক, এর কোনো আমি ধার ধারি না। তোমরা আমার শেয়ার কিনেছো, আমি ব্যবসায় আমি তোমাদেরকে 10% ক্যাশ দিব। তো যখনই ক্যাশ দিয়েছে তখনই কিন্তু শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীরা ফিরে এসেছে এবং ফিরে আসাটা হচ্ছে যারা 11 টাকাতে বাই করেছিল বা 11 টাকা যেদিন হয় 11 টাকা 70 পয়সা, ওই সময়টাতে কিন্তু শেয়ারটিতে ভলিউম ছিল। আপনারা অক্টোবরেও কিন্তু শেয়ারটিতে ভলিউম ছিল। ওই লেভেলে যারা বাই করেছে 10 টাকা বা 11 টাকা 12 টাকা এই লেভেলে যারা বাই করে তারা কিন্তু প্রফিট টেক করেছে, এটাই হওয়া উচিত এবং সেটাই হয়েছে। তো এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে আজকে শেয়ারটি কিন্তু পারফর্ম করে 80 পয়সা প্রাইস বৃদ্ধি করেছে, অর্থাৎ বৃহস্পতিবারে। এটা কিন্তু ভালো। এই এটা কিন্তু খুবই ভালো। সব থেকে ভালো হতো যদি শেয়ারটি এই যে হাই, অর্থাৎ 14 টাকা কত পয়সা, এখানে আমরা দেখতে 14 টাকা 20 পয়সা, এটার উপরে যদি সে ক্লোজ দিতে পারতো তাহলে কিন্তু শেয়ারটি খুব মানে আপ ট্রেন্ড আমরা ধরে নিতে পারতাম যে শেয়ারটি এই 16 টাকা এই লেভেলে চলে আসবে। কিন্তু শেয়ারটি সেই আপ ট্রেন্ডটা কিন্তু ধরে রাখতে পারেনি, অর্থাৎ সে গিয়েছিল 14 টাকা 10 গিয়েছিল কিন্তু সে আজকে রিজেক্ট হয়ে আসে। বাট ভলিউম এই যে ক্যান্ডেল সেটা কিন্তু খারাপ না, অর্থাৎ এইখানে যদি তার একটু কারেকশন হয়ও তবে সেই কারেকশনটা খুব বেশি হবে না, অর্থাৎ আমরা এই কারেকশনটাকে 12 টাকা 10 পয়সা, সরি 12 টাকা 90 পয়সা পর্যন্ত ধরতে পারি সর্বনিম্ন কারেকশন। এই কারেকশনটা দিয়ে কিন্তু শেয়ারটির আবার প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে, কারণ আপনার এখানে আরএসআইটা বৃদ্ধি হয়ে গেছে। তো এই জন্য আর কি বললাম যে এখানে হয়তো একটু আরএসআই করে ডাউন ট্রেন্ড দিয়ে হয়তো সে একটু প্রাইস করবে, প্রাইসকে ডাউনে নিয়ে আসবে এবং ডাউনে যদি নিয়ে আসে তাহলে আরএসআইটা বাড়ার একটা ভালো সুযোগ থাকবে। আর যদি সেটা নাও করে তবুও সে কিন্তু এই 14 টাকা, এই 14 টাকা 50 পয়সা বা 14 টাকা 70 পয়সা যখনই হয়ে যাবে তখন কিন্তু তাকে প্রাইস এই মানে আরএসআইটা কারেকশন করতে হবে। আর যদি না করে তাহলে সেটা
বুঝে নিতে হবে সেটা তার মতো করে সে চলতে যাচ্ছে, নিয়মতান্ত্রিক ভাবে সে চলতে চাচ্ছে না, সেটা বুঝে নিতে হবে। আর যদি সে করে তাহলে সে নিয়মের মধ্যে থেকেই সবকিছু করতেছে, এটা ভেবে নিতে হবে। আর এখানে যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু অনেক গাঢ় হয়েছে এবং এটি খুব ভালো অবস্থাতে রয়েছে। আর ম্যাকডির অবস্থানও ভালো এবং সেটিও ঊর্ধ্বমুখী অবস্থাতেই যাওয়ার একটা ধারা। তো আমার কাছে মনে হয় এই খুলনা পাওয়ার কোম্পানি, ফুয়েল পাওয়ার কোম্পানি যে শেয়ারটি, এটি ভালো করবে সামনের দিনগুলোতে। তো এখানে যারা বিনিয়োগে আছেন, প্রাইসটা সঠিক আমাকে বলেন নাই, তো যে প্রাইসে তিনি রয়েছেন, যদি আশেপাশে হয় তার 15, 14, 15, 16 এই লেভেলে যদি থাকেন তাহলে হয়তো শেয়ারটি থেকে আপনি বের হতে পারবেন। আর যদি তার থেকে খুব বেশি থাকে তাহলে আপনাকে হয়তো কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। তো এই হচ্ছে মূলত কেপিসিএল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনলেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনারা সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার আলোচনা শুনবেন এবং আপনাদের অনুরোধের যদি স্টক থেকে থাকে সেটিও আমাকে আপনারা বলবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেটা সর্বোচ্চ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।